দুর্যোগ ছিল, খরা, বন্যা এবং দুর্ভিক্ষ শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপকভাবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তেমনি অবস্থার মধ্যে দাঁড়িয়েও তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছিল অত অল্প সময়ের মধ্যে। আমি জানি না পৃথিবীর কোনো দেশ স্বাধীনতা অর্জন করার পর এত অল্প সময়ের মধ্যে এভাবে নিজের পায়ে দাঁড়ানোর মতন যোগ্যতা অর্জন করতে পারে, এবং প্রবৃদ্ধি সেই সময় প্রায় 8 ভাগের কাছাকাছি অর্জন তিনি করেছিলেন। এবং তিনি বহুমুখী বাধ্যতামূলক বহুমুখী গ্রাম সমবায় করবার পদক্ষেপ নেন। তার যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির ঘোষণাটাই ছিল যে আমাদের দেশকে সার্বতভাবে স্বয়ং সম্পূর্ণ করতে হবে, পরনির্ভরশীল না, আত্মনির্ভরশীল হতে হবে, আত্মমর্যাদাশীল হতে হবে। আমাদের ফসল উৎপাদন থেকে শুরু করে শিল্পায়ন থেকে শুরু করে প্রত্যেকটা কাজই যে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, যেন বাংলাদেশকে কারো কাছে মাথা নিচু করে চলতে না হয়। আমাদের দুর্ভাগ্য যে 15 আগস্ট জাতিপিতাকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের এই চিন্তাভাবনা থেকেই কিন্তু বাংলাদেশকে দূরে সরিয়ে দেওয়া হলো। তিনি সমবায় সমিতিগুলি যে করে দিয়েছিলেন, অনেক মূল্যবান সম্পদ এই সমিতির হাতে দিয়েছিলেন যাতে করে এই সমিতি ভালোভাবে চলতে পারে। কিন্তু 75 পরে সেগুলি আর কিন্তু সেভাবে চলেনি, এটা ওগুলি অনেক কিছু লুটপাট হয়ে যায়। তারপর তার যে লক্ষ্য ছিল যে আমাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা, যেমন খাদ্য উৎপাদন বাড়াতে হবে, সেই সাথে সাথে পুষ্টির জন্য মানে কৃষি পণ্য, তার মধ্যে মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ সঞ্চয়, কুটির শিল্প, সমস্ত খাত তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। এবং এক একটা মানে গ্রামকে তিনি একটা শহরের মতো করে গড়তে চেয়েছিলেন। কারণ এখানে আমি একটা ছোট্ট গল্প আপনাদের বলতে চাই, এ কারণে এটা আমার একটা স্মৃতি। জাতির পিতা যখন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেলেন, আমরা কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে মুক্ত করে নিয়ে আসলাম বাংলাদেশের মানুষ। প্রবাসীরা আমাদেরকে অনেক সহযোগিতা করেছিল। আপনারা জানেন যে আমার স্বামী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, প্রায় তাকে বিদেশে যেতে হতো। উনি মুক্ত হওয়ার পরই ফেব্রুয়ারি মাসে মুক্তি পান, এপ্রিল মাসে ইটালি চলে যান, সাথে আমাকেও নিয়ে যান। তো ওখান থেকে আমরা এরপরে লন্ডনে তিনি চাকরি পান, ইংল্যান্ডে। আমরা ইংল্যান্ডে চলে আসি এবং অক্টোবর মাসের 22 তারিখে বা 23 তারিখ হবে উনি বঙ্গবন্ধু লন্ডনে যান। তো ওনার সঙ্গে যখন ইংল্যান্ডের বেশ কিছু জায়গা আমরা গিয়েছিলাম, তো উনি বিভিন্ন, যেটা সব থেকে আমার কাছে মানে এখনও আমার স্মৃতিতে উজ্জ্বল, সেটা হচ্ছে ছোটো ছোটো মডেল ভিলেজ। মানে একটা ভিলেজ করা, সেটা ছোটো ছোটো বাড়ি ঘর, রাস্তা, রেল, সব কিছু সুন্দরভাবে সাজানো। তিনি আমাদেরকে নিয়ে 2টো ওরকম মডেল ভিলেজ দেখলেন। এটা কিন্তু 69 সালের কথা। এটা অক্টোবর আর নভেম্বর, এই মানে অক্টোবর 22 থেকে 8 নভেম্বর পর্যন্ত তিনি ছিলেন ইংল্যান্ডে। তো আমি জিজ্ঞেস করলাম যে এই যে ছোটো ছোটো বাড়ি ঘরগুলো, এগুলি আপনি দেখেন, এটা কেন দেখেন? তিনি সেদিন বলেছিলেন যে একদিন আমাদের দেশ স্বাধীন হবে এবং আমাদের প্রত্যেকটা গ্রামকে আমরা এইভাবে সুন্দর করে সাজাবো, আমি সেটাই দেখে যাচ্ছি। বড় সন্তান হিসেবে কাছে থেকে অনেক কিছু জানার সুযোগ হয়েছে আমার। 75 আমাদের পরিবার সবাইকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, আমি আমার ছোটো বোন তখনও বিদেশে ছিলাম, কারণ আমার স্বামী তখন ছিলেন জার্মানিতে, যে কার্লস ইউনিভার্সিটিতে রিসার্চ করতে গিয়েছিলেন। সে সময় আমি মাত্র কয়েকদিনের জন্য যাই। যাক, এরপরে তো 6 বছর দেশে আসতে পারিনি, কিন্তু তারপরে দেশে ফিরে আসি। কাজে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে চিন্তাভাবনা ছিল, এবং বাংলাদেশের কোনো অঞ্চলের মানুষ একবারে আমাদের, আপনারা দেখবেন আমাদের সংবিধানে কিন্তু বলা আছে অনগ্রসর যারা, তাদের কথা বলা আছে। অর্থাৎ এই যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, এমনকি আমাদের
বেদে হিজড়ে থেকে শুরু করে সব ধরনের মানুষের কিন্তু এবং প্রত্যেকটা অঞ্চলের মানুষের কথাই কিন্তু তিনি স্মরণ রেখেছেন এবং তাদের সকলের সমান উন্নয়নের কথা কিন্তু তিনি বলে গেছেন। এবং সেই ক্ষেত্রেই তিনি এই কর্মসংস্থান সৃষ্টির জন্য মানুষের সার্বিক উন্নয়নের জন্য সমবায়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। কারণ তিনি বলতেন যে আমাদের জনসংখ্যা বেশি, চাষ উপযোগী জমির পরিমাণ কম, আমাদের চাষের জন্য যান্ত্রিকীকরণ দরকার। আবার এখানেই থেমে থাকেননি, উৎপাদিত পণ্য যাতে বাজারজাত করা যায়, বিক্রি করা যায় এবং সেটা বিক্রি করে তার যে অর্থটা আসবে সেটার ভাগটা কিভাবে হবে, মালিক একটা অংশ পাবে, সমবায় অর্থাৎ সরকার একটা অংশ পাবে, আর যার জমি চাষ হলো প্রত্যেকের জমির কিন্তু ম্যাপ থাকবে অফিসে এবং যার যার জমি চিহ্নিত করা থাকবে, কিন্তু ফসল উৎপাদন হলে সেটা একটা অংশ মালিকদের মধ্যে ভাগ হবে। সেভাবেই কিন্তু তিনি একটা নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছিলেন, কিন্তু সেটা সম্পূর্ণ করে যেতে পারেনি, এটাই হচ্ছে দুর্ভাগ্য। কিন্তু এভাবে যদি তিনি বাস্তবায়ন করে যেতে পারতেন, বাংলাদেশ অনেক আগেই দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হতে পারত। কারণ আমরা যদি আমাদের পল্লী অঞ্চল, দরিদ্র অঞ্চল, গ্রাম অঞ্চলের মানুষকে বাদ রেখে শুধু শহর অঞ্চলের মানুষকে অর্থ সম্পদ দিয়ে বড় করতে চাই, তাহলে সেই দেশ কখনো উন্নত হতে পারে না। উন্নতি করতে হলে একেবারে তৃণমূলের মানুষ থেকে আমাদের শুরু করতে হবে। তাই আওয়ামী লীগ সেই নীতিতে বিশ্বাস করে এবং আমরা সেটাই করে যাচ্ছি, সেটা আমাদের প্রচেষ্টা। আমাদের দুর্ভাগ্য যে তিনি যে এত কিছু দিয়ে গিয়েছিলেন সমবায়গুলির জন্য, সেগুলিতেও প্রচলিত যথাযথ কাজে লাগেনি, বরং এটা একটা লুটপাটের জায়গা চলে আসছিল। যাক, 96 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখনই আমরা কতগুলি পদক্ষেপ নিই। যেমন দারিদ্র্য বিমোচন থেকে আমাদের মানুষকে প্রশিক্ষণ দেওয়া দরকার। তো প্রথমে আমি গোপালগঞ্জে, আপনারা জানেন যে এটা কোটালীপাড়া, আমরা ঘাগর নদীর তীরে করি, যে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স প্রথম করি, সেটাকে এখন একটা একাডেমি হিসেবে আমরা উন্নীত করেছি এবং সেখান থেকে আমরা মানুষকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে দিচ্ছি। এবং দারিদ্র্য বিমোচন, সামাজিক অগ্রগতি এবং নারী পুরুষ সমতার উদ্দেশ্যে 1999 সালে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন আমরা প্রতিষ্ঠা করি। আর সমবায় সমিতি আইন, সেটাও আমরা নতুনভাবে ঢেলে সাজাই 2001 সালে। এবং জাতীয় সমবায় নীতিমালা 2012 আমরা প্রণয়ন করি। আমরা সমবায় সমিতি আইনটা আবার 2013 সালে সংশোধন করে যুগোপযোগী করেছি, কারণ এখন অনেক কিছু ট্রেনিংয়ের ব্যাপার আসছে। সেই সাথে সাথে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন 18 আমরা প্রণয়ন করেছি। সেগুলি করেছি কারণ আমরা জানি যে জাতির পিতার প্রদর্শিত পথই হচ্ছে আমাদের একমাত্র পথ, যে পথ দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা 2008 সালে নির্বাচনের দিন বদলের যে সনদ ঘোষণা দিই, সেই সনদের ভিত্তিতেই আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করি এবং আমরা আমাদের কোনো একটা পরিবার জন্য পিছনে পড়ে না থাকি। যেমন 96 সালে আমরা আশ্রয় প্রকল্পের মাধ্যমে মানুষকে ঘর বাড়ি করে দিয়ে, বিনা পয়সায় সমিতি করে দিয়ে, তা থেকে অর্থ দিয়ে সহযোগিতা করে দিচ্ছিলাম। ঠিক সেইভাবে আমরা 2009 আমার বাড়ি আমার খামার, এটা প্রথমে নাম দিয়েছিল একটি বাড়ি একটি খামার, আমি এখন নাম পরিবর্তন করেছি, বলছে আমার বাড়ি আমার খামার। আর যার যার নিজের বাড়ি, সেই বাড়ির যে জমি বা হেজে মজে যাওয়া জলাধার, পুকুর বা ডোবা, খানা যা থাকুক, কোনো জায়গা যেন অনাবাদি না থাকে। প্রতিটি জায়গাকে আবাদ করতে হবে, যে যেটা যেভাবে করতে চান সেভাবে করবেন, কিন্তু আবার এই উৎপাদিত পণ্যটা যেন বাজারজাত করতে পারে তার ব্যবস্থা করা। এবং এই আমার বাড়ি আমার খামার প্রকল্প, এটাও আমরা এখন বাস্তবায়ন করে যাচ্ছি। এখানেও প্রায় 1,21,142টি সমবায় সমিতি গঠন করা হয়েছে। আবার আমাদের কথা হচ্ছে যে মানুষকে শহরে আসতে হবে কেন, গ্রামেই তারা কর্মসংস্থান পাবে। এবং আপনারা জানেন যে আজকে আমরা মুজিব বর্ষ উপলক্ষে আমাদের একটা লক্ষ্য ছিল যে প্রত্যেক ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছাবো। ইতিমধ্যে 97% মানুষের ঘরে বিদ্যুৎ আমরা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ বাকিটা আমরা করে ফেলবো স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 2021, তার মধ্যে আমরা করতে সক্ষম হব। সেই সাথে ব্যাপকভাবে রাস্তাঘাট, নদী ড্রেজিং করে নৌপথ, রেলপথ, সব ধরনের যোগাযোগ ব্যবস্থা, এমনকি বিমান চলাচল যেখানে যেখানে সব আমরা করে দিচ্ছি। যোগাযোগ ব্যবস্থা করার সাথে সাথে আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করছি, ডিজিটাল বাংলাদেশ।
আজকে সমগ্র ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের ব্রডব্যান্ড পৌঁছে যাচ্ছে। আমরা সেখানে আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি, যার মাধ্যমে এমনকি আমাদের মোবাইল ফোন 96 সালের আগে কারোর হাতে মোবাইল ফোন ছিল না। আমাদের টেলিফোন সমস্ত মানে অ্যানালগ ছিল, ডিজিটাল ছিল না। আওয়ামী লীগ সরকার এসে ডিজিটাল করি এবং মোবাইল ফোন আমরা ব্যক্তি হাতে ছেড়ে দিই, প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল ফোন। আজকে একজন কৃষকও তার জমিতে কী ধরনের সার ব্যবহার করবে সে মাটি পরীক্ষা করা, সে ব্যবস্থা করা, বর্গা চাষিদেরকে বিনা জামানতে ঋণের ব্যবস্থা করা এবং কী ধরনের সার বা কী ধরনের সহযোগিতা পাওয়া যায় এই মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু আমাদের কৃষি থেকে যে বিভিন্ন কেন্দ্রগুলি খোলা আছে সেখান থেকে তারা জানতে পারেন। সেভাবে আমরা সমস্ত ব্যবস্থা আমরা নিচ্ছি যাতে করে আমাদের একেবারে গ্রামে বসেই যেন মানুষ কাজ করে খেতে পারে তার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সেজন্য আমরা ঘোষণা দিয়েছি এবার আমাদের 2018 সাল নির্বাচনী ইশতেহারে যে প্রত্যেকটা গ্রাম কাবরা শহরে সব ধরনের সুবিধা যাতে আমাদের দেশের মানুষ পায় সেই নাগরিক সুবিধাগুলি আমরা পৌঁছে দেব। তাই আমার গ্রাম আমার শহর সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু আমরা সার্বিক উন্নয়ন করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে 10টি গ্রামে বঙ্গবন্ধু বহুমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠার পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। কাজে এটা আপনারা আশা করি ভালোভাবে এটা সফলকাম করবেন, তাহলে এর ভিত্তিতে সমস্ত গ্রামই আমরা এভাবে উন্নত করে দিতে পারবো, যাতে গ্রামের মানুষ আরও উন্নত জীবন পায়, সুন্দরভাবে বাঁচতে পারে। আমরা যেমন স্যানিটেশনের ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, সেই ব্যবস্থাও কিন্তু আমরা করে দিচ্ছি। স্বাস্থ্যসম্মতভাবে মানুষ যেন বসবাস করতে পারে সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি সারা বাংলাদেশে। এটাও জাতির পিতার স্বপ্নটা তিনি বাস্তবায়ন শুরু করেছিলেন। প্রত্যেক ইউনিয়নগুলিতে 10 বেডের হাসপাতাল এবং প্রত্যেকটা ঘরে মানুষের ঘরের কাছে চিকিৎসা সেবা তিনি পৌঁছে দিতে চেয়েছিলেন। তারই আলোকে আমরা কমিউনিটি ক্লিনিক করে আজকে 30 প্রকার ঔষধ আমরা দিচ্ছি মানুষের কাছে এবং আমাদের প্রত্যেকটা মানুষ যেন চিকিৎসা সেবা পায় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। এভাবে আমরা বিভিন্ন কাজ আমরা করে যাচ্ছি। আর আমরা যেমন শুধুমাত্র ক্ষুদ্র ঋণ দেওয়া না আর উচ্চ হারে সুদ দেওয়া না, আমরা ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করেছি। যে আমার বাড়ি আমার খামারের সাথে সাথে আমরা পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি, যেখানে এখন শুধু প্রকল্পের উপর নির্ভরশীল থাকবে না, একটা সময় কাজ করে এই ব্যাংকে তাদের টাকাটা জমা হবে এবং সেখান থেকে মূলধন নিয়ে তার ব্যবসা বাণিজ্য বা কার্যক্রম চালাতে পারে। কৃষি থেকে শুরু করে যে কাজই করুক সেজন্য নিজেই চালাতে পারেন। আমরা সেভাবে আত্মনির্ভরশীল করতে চাই প্রত্যেকটা পরিবারকে, যেন ওই ঋণ নিয়ে সুদের জন্য সুদ দিতে না পেরে কারো চালা ধরে টান দিচ্ছে, কারো গরু কেড়ে নিচ্ছে, কারো ঘর বাড়ি ভিটে মাটি হারা অথবা বাড়িঘর ফেলে থুয়ে শেষে দেশান্তরী হতে হচ্ছে, এই দেশান্তরীর জন্য হতে না হয় তার জন্যে আমরা এই ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা নিয়েছি, যার মাধ্যমে আমাদের দেশের মানুষই উপকৃত হবে, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। আর আমরাও জাতির পিতার সেই নীতিতে বিশ্বাস করি যে সমবায়ের মাধ্যমেই আমরা দেশকে উন্নত করতে পারি। কাজে যারা সমবায়ের সাথে জড়িত আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা একটু আন্তরিকতার সাথে দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, দেখবেন এর থেকে অনেক অনেক বেশি তাৎক্ষণিক বড় লাভের আশা না করে এটাকে যেন একটা স্থায়ী উৎপাদনমুখী এবং লাভজনক প্রতিষ্ঠান হয়, যাতে প্রত্যেকটা মানুষ যেন লাভের অংশটা পায়। শুধু আমি একা খাবো সেটা না, সবাইকে নিয়ে সবাইকে দিয়ে খাবো, সবাইকে নিয়েই কাজ করব, সেই চিন্তাভাবনাটাই কিন্তু সমবায়ের সবথেকে বেশি প্রয়োজন। আপনারা সেটাই করবেন, সেটা আমরা চাই। ইতিমধ্যে আমাদের সমবায় সমিতির সংখ্যা বাড়ছে, সেটা ইতিমধ্যে আপনারা জানেন, প্রায় 1,90,534টি এবং এই সদস্য সংখ্যা 1,14,83,747 জনে উন্নীত হয়েছে। তার ভিতরে মহিলাও যথেষ্ট সামনে এগিয়ে এসছে। এক্ষেত্রে মহিলাদের আরও এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। প্রায় সমাজের অর্ধেক অংশই তো নারী, তো নারীরা আগে যদি আসে তা আমি বলবো যে নারীরা যদি বেশি আসে তাহলে দুর্নীতি একটু কমবে, কাজ বেশি হবে, প্রতিটি পরিবারগুলি উপকৃত হবে, পরিবারগুলি লাভজনক হবে। কাজে আমি মেয়েদেরকে আরও সামনে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আর সেই সাথে আমরা চাই যে আমাদের দেশেরও মানুষের খাদ্য
নিরাপত্তা নিশ্চিত হোক। আজকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, পুষ্টি নিরাপত্তার ব্যবস্থা আমরা নিচ্ছি, আর সেই লক্ষ্য নিয়ে ভবিষ্যতের জন্য আমরা কতগুলি পরিকল্পনা নিয়েছি। যেমন আমরা সমবায় ভিত্তিক দুগ্ধ উৎপাদন নিশ্চিতকরণ প্রকল্প, দুগ্ধ সমবায় কার্যক্রম বিস্তৃতকরণের মাধ্যমে বৃহত্তর ফরিদপুর, বরিশাল, খুলনা জেলায় দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। মিল্ক ভিটার মাধ্যমে সিরাজগঞ্জে দুগ্ধ কারখানায় গোখাদ্য উৎপাদন, গুঁড়ো দুধ উৎপাদন কারখানা এবং মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন করা হচ্ছে। চর অঞ্চলগুলি বা উপকূলীয় অঞ্চলগুলিতে ভেড়া এবং মহিষ খুব ভালোভাবে লালন পালন করা যেতে পারে, যেটা লাভজনক হবে। সেই সাথে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে পটিয়া দুগ্ধ কারখানা স্থাপন। এবং আসলে দুধ একটা পুষ্টি বাচ্চাদের না, সকলের জন্য প্রয়োজন। আবার দুগ্ধজাত পণ্যগুলিও কিন্তু বাজারজাত করার সুবিধা রয়েছে, কাজে সেই দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি এবং বিভিন্ন অঞ্চলে আমরা এই ধরনের কারখানা গড়ে তোলা এবং দুগ্ধ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা, মানুষের কাছ থেকে মানুষ যদি কিছু উপার্জনমুখী কাজ করতে পারে সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি। আর সেই সাথে আমি আবার বলব, সমবায় যারা এখানে আছেন আপনাদের আরেকটু। গণভবন থেকে আমরা এতক্ষণ প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম।